ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা তোমার বায়োলজি ফার্স্ট পেপার যে চ্যাপ্টার 3 ইজ অ্যালকেমিস্ট্রি, সেটার সেকেন্ড লেকচার, লেকচার 2। এই চ্যাপ্টারে আমরা মূলত প্রথমে প্রোটিন পার্টটা নিয়ে ডিসকাস করব, এরপরে লিপিড পার্টটা নিয়ে একটু আমরা ডিসকাস করে দিব। তাহলে প্রথমে যদি আমরা আসি, প্রোটিন কাকে বলে, আমি একটু শর্টকাটে ডিসকাস করছি যেহেতু তোমাদের সময়টা কম। প্রোটিন কাকে বলে? প্রোটিনকে বলা হয় দ্য পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড ইজ কল্ড প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের পলিমারকে সাধারণত আমরা প্রোটিন বলি। তো অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড, যেখানে মূলত একটা তোমার কী থাকবে, একটা অ্যামাইনো গ্রুপ থাকবে এবং একটা কার্বক্সিল গ্রুপ থাকবে। তাহলে যে প্রোটিনে, যে অর্গানিক অ্যাসিডে অ্যাটলিস্ট ওয়ান অ্যামাইনো গ্রুপ অ্যান্ড ওয়ান কার্বক্সিল গ্রুপ প্রেজেন্ট, দেন ইট ইজ কল্ড অ্যামাইনো অ্যাসিড। এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মূলত তৈরি করে হচ্ছে প্রোটিন। তো পরের ফিগারটা যদি একটু দেখেন, এখানে আমি একটা অ্যামাইনো অ্যাসিড আঁকছি, এখানে একটু খেয়াল করে দেখো, এই আগের মতোই এখানে COOH ছিল, এটা হচ্ছে COOH, এখানে হচ্ছে NH2, আর এখানে হচ্ছে কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল, একটা অ্যালকেন গ্রুপ ছিল। এখানেও সিমিলারলি একটা অ্যামাইনো অ্যাসিড আছে। এই অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের OH আর এই অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের হাইড্রোজেন মিলে ওয়ান মলিকুলার ওয়াটার রিঅ্যাকশন প্লেস থেকে যখন রিমুভ হয়ে যায়, তখন কার্বক্সিল গ্রুপের কার্বন এবং অ্যামাইনো গ্রুপের নাইট্রোজেনের মধ্যে একটা বন্ড ক্রিয়েট হয়। এই বন্ডটাকে সাধারণত বলা হচ্ছে তখন পেপটাইড বন্ড। ঠিক আছে? তাহলে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, হাউ ডাজ প্রোটিন ইজ ফর্মড, প্রোটিন কীভাবে ফর্ম করে সে মেকানিজমটা দেখাতে বলে, তখন আপনি প্রথমে এই অংশটা আঁকবেন, অ্যারো মার্কটা দরকার হলে নিচে দিবেন, নিচে দিয়ে এই অংশটা নিচে ড্রয়িংটা করে দিবেন। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রোটিন কীভাবে ফর্ম করে অ্যামাইনো অ্যাসিড থেকে, সেটা আমরা এখানে জানতে পারলাম। এরপরে আসেন ক্লাসিফিকেশন অফ প্রোটিন। প্রোটিনের ক্লাসিফিকেশন কি? তো আচ্ছা, আরেকটি বিষয় বলে রাখি, এই যে তুমি স্ট্রাকচার অফ প্রোটিন বা প্রোটিন ফর্ম করার যে মেকানিজমটা দেখতে পাচ্ছ, এটা মূলত 3 or 4 মার্কসের জন্য পরীক্ষা আসে। তাহলে এখানে আপনি যে জিনিসটা করবেন, প্রথমে এটা অ্যারো মার্ক দিয়ে দেখালেন, দেখানোর পরে এটা একটু এক্সপ্লেন করবেন। এক্সপ্লেন কীভাবে করবেন? ওই যে আগের মতো বলবেন প্রোটিন ইজ দ্য পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, তারপর বলবা কি অ্যামাইনো অ্যাসিড কন্টেন অ্যাটলিস্ট ওয়ান অ্যামাইনো গ্রুপ অ্যান্ড ওয়ান কার্বক্সিল গ্রুপ। তারপর বলবেন অ্যাট দ্য টাইম অফ ফরমেশন অফ প্রোটিন, carboxyl group of one amino acid join with amino group of another amino acid. At that time, one molecule of water removed from the place of the reaction and a bond is created in between carboxyl group and amino group. This bond is called peptide bond, and with the help of this process, protein is formed. এই জিনিসটা আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে। এরপর যদি বলা হয় ক্লাসিফিকেশন অফ প্রোটিন, প্রোটিনের ক্লাসিফিকেশন কি, এটা এমসিকিউর জন্য এই স্লাইডটা। বায়োলজিক্যাল ফাংশনের উপর ডিপেন্ড করে প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন, একটা হচ্ছে ফাংশনাল প্রোটিন। স্ট্রাকচারাল প্রোটিন হচ্ছে মূলত কোলাজেন, ক্যারাটিন এগুলো, আর ফাংশনাল প্রোটিনের মধ্যে আছে এনজাইম আর হরমোন। তারপর যদি বলা হয় বেসড অন শেপের উপর ডিপেন্ড করে প্রোটিন কয় ধরনের? বলা হচ্ছে 2 ধরনের, একটা ফাইব্রাস, একটা গ্লোভিউলার। যে প্রোটিনগুলোর স্ট্রাকচারটা দেখতে একটু ফাইবারের মতো তারা হচ্ছে ফাইব্রাস, যেমন কোলাজেন প্রোটিন, ক্যারাটিন। আর যেগুলো একটু রাউন্ড শেপ প্রোটিন তাদেরকে বলা হয় গ্লোভিউলার প্রোটিন, যেমন হিমোগ্লোবিন আর ইনসুলিন। এগুলো এমসিকিউতে আসে, হুইচ ওয়ান ইজ দ্য গ্লোভিউলার প্রোটিন, হুইচ ওয়ান ইজ দ্য ফাইব্রাস প্রোটিন, এটা একটু শিখে রাখতে হবে। এরপরে দেখেন এই স্লাইডটা ইম্পর্টেন্ট সিকিউর জন্য। তার সঙ্গে বলা হয় বেসড অন সলিবিলিটি, প্রোটিন সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে প্রোটিনকে 3 ভাগে ভাগ করতে পারে, একটা সিম্পল প্রোটিন, একটা কনজুগেটেড প্রোটিন, একটা ডিরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিন কাকে বলবো? যে প্রোটিনটা শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তাকে বলবো সিম্পল প্রোটিন। আর যে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিডের সাথে আদার কোনো কম্পোনেন্ট যুক্ত থাকবে তাকে বলবো কনজুগেটেড প্রোটিন। আর কনজুগেটেড প্রোটিনের সাধারণত হাইড্রোলাইসিসের ফলে যদি ডিফারেন্ট টাইপস অফ কোনো প্রোটিন তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে ডিরাইভড প্রোটিন। তাহলে এখানে পরীক্ষার জন্য মূলত ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউর জন্য সিম্পল প্রোটিনটা কী। তাহলে সিম্পল প্রোটিন কাকে বলে খেয়াল করে দেখো, সিম্পল প্রোটিন হচ্ছে দ্য প্রোটিন হুইচ ইজ মেড অফ অনলি অ্যামাইনো অ্যাসিড ইজ কল্ড সিম্পল প্রোটিন। সিম্পল প্রোটিন মূলত বেস অন সলিবিলিটির উপর ডিপেন্ড করে সিম্পল প্রোটিনকে 7 ভাগে ভাগ করা যায়, যেমন অ্যালবিউমিন, গ্লোভিউলিন, গ্লুটিলিন, প্রোলামিন,
প্রোটামিন, হিস্টোন আর স্ক্লেরোপ্রোটিন, এই 7 ধরনের আমরা সাধারণত সিম্পল প্রোটিন পাই। কিসের উপর বেস করে? সলিউবিলিটির উপর বেস করে। তাহলে এখানে আমি একটু শর্ট আউট করে দিয়েছি আপনি কীভাবে করবেন। প্রথমে আসেন, অ্যালবিউমিন সাধারণত দেখা যায় কোথায়? হোয়াইট পার্ট অফ এগ। গ্লোবিউলিন কোথায় পাওয়া যায়? এগ ইয়ক। গ্লুটেলিন কোথায় পাওয়া যায়? গ্লুটেলিন পাওয়া যায় হুইটে গ্লুটেনিন হিসেবে, আর রাইসে পাওয়া যায় অরাইজিন হিসেবে। এগুলো এমসিকিউতে আসে। প্রোলামিন, প্রোলামিন কোথায় পাবো? প্রোলামিন সাধারণত পাওয়া যাবে হুইটে গ্লিয়াডিন হিসেবে, মেজে পাওয়া যাবে জেইন হিসেবে, বার্লিতে পাওয়া যাবে হডিন হিসেবে। আর প্রোটামিন এটা সাধারণত পাওয়া যায় স্যামন ফিশের স্পামে। আর হিস্টোন এগুলো পাওয়া যায় আমরা যারা অন্যান্য যে সেলগুলো আছে স্পাম ছাড়া, সেখানে সাধারণত প্রোটামিনের পরিবর্তে হিস্টোন প্রোটিনটা থাকে। আর স্ক্লেরোপ্রোটিন পাওয়া যায় সাধারণত যেমন নেইল, হেয়ার, এই সমস্ত জায়গায় ক্যারাটিন এবং কোলাজিন হিসেবে পাওয়া যায়। এই এক্সাম্পলগুলো আপনাকে মনে রাখতে হবে এই ফর এমসিকিউ। এখন যেহেতু আমি বলেছি সিম্পল প্রোটিনের ক্লাসিফিকেশনটা আমরা করছি বেসড অন সলিউবিলিটি, তাহলে আমাকে দেখতে হবে সাধারণত কোন প্রোটিনটা কোথায় সলিউবল। দেখো, অ্যালবিউমিন সাধারণত যেহেতু বলছে হোয়াইট পার্ট অফ এগ, এটা ওয়াটারও সলিউবল, সল্টও সলিউবল। তো যেহেতু ওয়াটার এবং সল্টও সলিউবল, ওই জন্য আমার অ্যাসিড, বেস বা অ্যালকোহল এগুলো তার টেস্ট করার প্রয়োজন নেই। এরপর আসো গ্লোবিউলিন, এটার এক্সাম্পল মনে রাখবা এগ ইয়ক। তাহলে ডিমের কুসুম যদি তুমি পানিতে মিশাও, দেখবা পানিতে অলমোস্ট ইনসলিউবল। তাহলে আমি ওয়াটার ইনসলিউবল দিয়েছি, সল্টে কিন্তু তাহলে কি সলিউবল, তাহলে আমি পরেরগুলো তার না গেলেও আমার চলবে। এরপর আসো গ্লুটেলিন, গ্লুটেলিন পাওয়া যায় রাইসে অরাইজিনিন হিসেবে। এই গ্লুটেনিন যদি তুমি দেখো ওয়াটারে, যদি দেখো ওয়াটারে দেখবা ইনসলিউবল, সল্টে দিলে সল্টেও কি ইনসলিউবল। যদি এই দুটোতে ইনসলিউবল তাহলে আমাকে অ্যাসিডে দেখতে হবে, তাহলে অ্যাসিড বেজে সলিউবল। প্রোলামিন, প্রোলামিন পাওয়া যায় এই মেজের মধ্যে জেইন হিসেবে, বার্লিতে হডিন হিসেবে। সেটা সাধারণত ওয়াটারও ইনসলিউবল, শুধুমাত্র সলিউবল হচ্ছে 70 to 80% অ্যালকোহল। একটা কথা মনে রাখতে হবে, প্রোলামিন সলিউবল ইন 70 to 80% অ্যালকোহল। তাহলে যদি বলা হয় আপনাকে হুইচ সিম্পল প্রোটিন সলিউবল ইন 70 to 80% অ্যালকোহল, তখন আনসার হবে প্রোলামিন। তবে 100% অ্যালকোহলে আবার এটা ইনসলিউবল, এটা মনে রাখবা। তারপর যদি বলা হয় প্রোটামিন, প্রোটামিন ওয়াটারেও সলিউবল, অ্যাসিড বেজেও সলিউবল। আর প্রোটামিনের ক্ষেত্রে মনে রাখবো সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডেও সলিউবল। আর হিস্টোন প্রোটিন যেটা আছে, যেহেতু সেটা প্রোটামিনের অল্টারনেটিভ হিসেবে ইউজ করা হয়, ওই জন্য তোমাকে বলতে হবে সেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে ইনসলিউবল। আর স্ক্লেরোপ্রোটিন হচ্ছে এমন কিছু প্রোটিন যেগুলো কোনো কিছুতেই কিনা সলিউবল না, সব কিছুতে ইনসলিউবল। তাহলে আপনি খেয়াল করে দেখেন অ্যালবিউমিনের ক্ষেত্রে প্রথমে ওয়াটার সল্ট দুটাতে সলিউবল, গ্লোবিউলিনের ক্ষেত্রে ওয়াটার ইনসলিউবল, সল্টে সলিউবল। গ্লুটেনিনের ক্ষেত্রে প্রথম দুটাতে ইনসলিউবল, অ্যাসিড বেসে সলিউবল। প্রোলামিনের ক্ষেত্রে 70 to 80% অ্যালকোহলে সলিউবল। প্রোটামিনের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সলিউবল। হিস্টোনের ক্ষেত্রে শুধু ওয়াটারে সলিউবল কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইনসলিউবল। আর স্ক্লেরোপ্রোটিন সবগুলোতে ইনসলিউবল। এই জিনিসগুলো এভাবে করে আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে। আর যদি বলা হয় কোয়াগুলেট বাই হিট, অর্থাৎ হিট দিলে সেটা কোয়াগুলেট হয় কি না, তো সেক্ষেত্রে আনসারটা হবে শুধু অ্যালবিউমিন। যেমন আমি যদি ডিমকে, এগকে যদি হিট দিই, তাহলে দেখবে ডিমের সাদা অংশটাও শক্ত হয়ে গেছে, কুসুমটাও শক্ত হয়ে যায়। তার মানে অ্যালবিউমিন, গ্লোবিউলিন দুটোই কোয়াগুলেট বাই হিট, আর বাকি যারা আছে সবাই হচ্ছে নট কোয়াগুলেট বাই হিট। তাই এই চারটা যদি মনে রাখো, এখান থেকে আপনি যে কোনো এমসিকিউ আসলেও পারবেন, ডেসক্রাইবও করে দিতে পারবেন। আর আরেকটি যে মনে রাখবেন, এখানে এই 7 ধরনের সিম্পল প্রোটিনের মধ্যে প্রোটামিনটা হচ্ছে স্মলেস্ট প্রোটিন। তাহলে আপনার যদি বলা হয় হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট সিম্পল প্রোটিন, তাহলে আনসার হবে প্রোটামিন। আর যদি বলা হয় আফটার হাইড্রোলাইসিস হুইচ সিম্পল প্রোটিন প্রডিউস প্রোলিন, প্রোলিন প্রডিউস করে কে, তখন আনসারটা হবে প্রোলামিন। তাহলে আশা করি এটা যদি পরীক্ষা আসে আপনারা পারবেন আনসারটা দিতে। এরপর আসেন কনজুগেটেড প্রোটিন। তাহলে যে প্রোটিনে এই সাধারণত অ্যামাইনো অ্যাসিডের পাশাপাশি আদার্স কম্পোনেন্ট যুক্ত থাকে তাদেরকে বলা হয় কনজুগেটেড প্রোটিন। এই সাইটটা সাধারণত এমসিকিউ এর জন্য। এখানে আপনি দেখবেন যেমন নিউক্লিয় প্রোটিন, এখানে প্রোটিনের সাথে নিউক্লিক অ্যাসিড অ্যাড থাকবে।
গ্লাইকোপ্রোটিন, প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট অ্যাড থাকবে। লিপোপ্রোটিন, প্রোটিনের সাথে লিপিড অ্যাড থাকবে। ক্রোমোপ্রোটিন, প্রোটিনের সাথে তোমার বিভিন্ন ধরনের তোমার কি বলবো পিগমেন্ট এখানে অ্যাড থাকবে। ফসফোপ্রোটিন, প্রোটিনের সাথে ফসফেট অ্যাড থাকবে। আর ফ্ল্যাভোনয়েড জাতীয় কম্পোনেন্টগুলো যুক্ত থাকবে। ফ্ল্যাভোপ্রোটিনে মেটাল জয়েন থাকবে মেটালোপ্রোটিনে। এভাবে করে আপনি এই কনজুগেটেড প্রোটিনটা একটু দেখে রাখবেন পরীক্ষার জন্য, যাতে এমসিকিউতে আসলে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে এটা, এক্সপ্লেন দ্য রোল অফ প্রোটিন ইন আওয়ার লাইফ। এটা 4 মার্কসের জন্য আসে। খেয়াল করে দেখো, প্রথম পয়েন্টটা হচ্ছে রোল অফ এনজাইম। তাহলে অল এনজাইমস আর মেড অফ প্রোটিন, তাহলে এখানে প্রোটিনের একটা রোল প্লে করে। ইন ট্রান্সপোর্টেশন, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনে একটা প্রোটিন থাকে গ্লোবিউলিন। এই হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টেশনে হেল্প করে। তারপর বডি গ্রোথ এবং রিপেয়ারেও প্রোটিন হেল্প করে। বডি স্ট্রাকচারও তোমার প্রোটিন হেল্প করে। লিভিং বডি ফরমেশনেও প্রোটিন হেল্প করে। এই পয়েন্টগুলো এক্সপ্লেন করতে হবে। তারপর হচ্ছে টক্সিসিটি অ্যান্ড সেলফ ডিফেন্স। কিছু কিছু প্রোটিন আছে যেগুলো একটা অর্গানিজমের জন্য ডিফেন্সিভ মেকানিজম হিসেবে কাজ করে, আরেকটা অর্গানিজমের জন্য টক্সিক সাবস্টেন্স হিসেবে কাজ করে। যেমন স্নেক ভেনম, স্নেক ভেনম স্নেকের জন্য কিন্তু ডিফেন্সিভ কম্পোনেন্ট, আর আমাদের জন্য হিউম্যানের জন্য হচ্ছে এটা টক্সিক সাবস্টেন্স। তাহলে প্রোটিন কখনো টক্সিক, কখনো সেলফ ডিফেন্স হিসেবে কাজ করতে পারে। কিছু কিছু প্রোটিন আছে যারা ইউজ হয় টু প্রিভেন্ট দ্য ভাইরাস এবং ভাইরাস অ্যান্ড ক্যান্সার, যেমন ইন্টারফেরন। কিছু কিছু প্রোটিন আছে যারা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। কিছু কিছু প্রোটিন আছে যারা ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করে। কিছু কিছু প্রোটিন আছে যারা অ্যানালজেসিক বা পেন কিলার হিসেবে কাজ করে, যেমন এন্ডরফিন। এটা ব্রেন থেকে প্রডিউস হয়ে আমাদের বডিতে কোনো পেইন বা কোনো ইনজুরি হলে সেটা রিলিফ করে। ওই জন্য এটা অ্যানালজেসিক বা পেইন কিলার হিসেবে কাজ করে। আর যেমন আমাদের ঘুমের জন্য প্রয়োজনীয় পার্টটা হচ্ছে অ্যাস ফ্যাক্টর, এটাকে স্লিপিং ফ্যাক্টরও বলে। এই অ্যাস ফ্যাক্টর মূলত একটা স্পেশাল টাইপস অফ প্রোটিন যেটা আমাদের স্লিপিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, ঠিক আছে। যদি তাহলে এই প্রোটিনটা মূলত অ্যাস ফ্যাক্টর বা স্লিপিং ফ্যাক্টর হিসেবে কী করছে, কাজ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোটিন কিন্তু ইমেন্স একটা ইম্পর্টেন্স প্লে করে ইন আওয়ার ডেইলি লাইফ। তো এটা যদি আসে 4 মার্কসের জন্য এই পয়েন্টগুলো এক্সপ্লেন করে দিবে। এটা শিটে সুন্দরভাবে দেওয়া আছে, আশা করি পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। এরপরে যদি আমরা যাই লিপিড পার্টটাতে, যদি আমরা একটু যাই লিপিড পার্ট। লিপিড কাকে বলে? লিপিড হচ্ছে কেমিক্যালি স্টার অফ অ্যালকোহল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড ইজ কল লিপিড। যে কম্পাউন্ডটা সাধারণত অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের স্টার হিসেবে কাজ করে তাকে সাধারণত বলা হয় লিপিড। লিপিড মেনলি দুটো ফর্মে থাকতে পারে, একটা অয়েল, একটা হচ্ছে ফ্যাট। নর্মাল টেম্পারেচারে যেটা সলিড থাকে তাকে বলি ফ্যাট, নর্মাল টেম্পারেচারে যেটা লিকুইড থাকে তাকে বলি আমরা অয়েল। গেল। এখন লিপিডের ক্যারেক্টারিস্টিক যদি বলে, রাইট অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ লিপিড, তাহলে কী করবেন? বলা হচ্ছে লিপিড সাধারণত কালারলেস, অডরলেস অ্যান্ড টেস্টলেস। লিপিড ইনসলেবল ইন ওয়াটার, লিপিড সাধারণত ওয়াটারে সলেবল হয় না, যার কারণে তারা পানিতে ভাসতে থাকে। 5 নম্বর পয়েন্টে দেখো, লিপিড ইজ লাইটার দেন ওয়াটার, সো দে ফ্লোট অন ওয়াটার। তারা ওয়াটারে ইনসলিবল হলেও তারা কিন্তু ইথার, অ্যালকোহল, বেনজিন এগুলোতে সলিবল। তাহলে লিপিডটা হচ্ছে স্টার অফ ফ্যাটি অ্যাসিড। আর লিপিডকে যদি হাইড্রোলাইসিস করি তাহলে আমরা পাবো ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারিন। লিপিডের কোনো স্পেসিফিক মেল্টিং পয়েন্ট নেই। আর লিপিড টেস্ট করতে হলে আমাকে সাধারণত একটা কেমিক্যাল রিয়েজেন্ট ইউজ করতে হবে, যেটাকে বলা হয় সুদান 3। সুদান 3 সলিউশনে যদি আমি লিপিড দিই সেটা রেড কালার নিবে, সেখান থেকে সাধারণত লিপিডটাকে আইডেন্টিফাই করা যায়। এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ লিপিড, এখান থেকে মূলত এমসিকিউ আসে, ভালো করে এটা একটু দেখে রাখ। এরপরে খেয়াল করে দেখো ট্রাইগ্লিসারাইড। লিপিড বলতে মূলত আমরা ট্রাইগ্লিসারাইডকে বুঝি। লিপিড যেহেতু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে তৈরি, আপনি এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে রাউন্ড কালার পার্টটা দেখতে পাচ্ছেন এটা মূলত একটা গ্লিসারল, আর যেটা গ্রিন কালার বক্স যেগুলো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো ওয়েজ গ্রুপ থাকে না, সবগুলো থাকে কার্বন, যার কারণে এখানে প্রথম কার্বনটা হচ্ছে CH3, যেহেতু আমরা জানি কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, তার একটা হাত যদি কার্বনের সাথে যুক্ত থাকে বাকি 3টা হাতে 3টা হাইড্রোজেন থাকবে, ওই জন্য এটা CH3, বাকিগুলো সব CH2 হবে, আর লাস্টেরটা হবে CH2OH।
CH2 OH হবে লাস্টেরগুলা। তাহলে এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, এটা একটা ফ্যাটি অ্যাসিড, আর এটা হচ্ছে গ্লিসারল। গ্লিসারলের ফর্মুলাটা সাধারণত হবে কি এখানে এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে COOH। তাহলে এখানে COOH এর একটা হাইড্রোজেন আর CH2OH এর একটা OH মিলে 1 মলিকিউল ওয়াটার এখান থেকে যাবে, এখান থেকে 1 মলিকিউল ওয়াটার যাবে, এখান থেকে 1 মলিকিউল ওয়াটার যাবে। এই 1 মলিকিউল ওয়াটার চলে যাওয়ার পরে গ্লিসারলের এই তোমার কার্বনের সাথে মানে COOH এর কার্বনের সাথে আর এখানে ফ্যাটি অ্যাসিডের যে কার্বন তার মধ্যে যে বন্ডটা ক্রিয়েট হয়েছে তার মাধ্যমে তারা ট্রাইগ্লিসাইডটা ফর্ম করবে। তো ট্রাইগ্লিসাইডের ফর্মুলা যদি আপনাকে ড্র করতে বলে তাহলে আপনি ফর্মুলাটা ড্রয়িংটা করে দেবেন। এরপর আসেন যদি লিপিডের ক্লাসিফিকেশন বলে, লিপিডকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড, একটা ডিরাইভড লিপিড। সিম্পল লিপিড, যে লিপিডে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকবে সেটা হচ্ছে সিম্পল লিপিড। তাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্যাটি সাবস্টেন্স, একটা হচ্ছে ওয়েক্সেস। ফ্যাটি সাবস্টেন্সকে আবার 2 ভাগে ভাগ করে, একটা ফ্যাট, একটা অয়েল, আর এটা হচ্ছে ওয়েক্সেস। তাহলে এগুলোর মধ্যে পার্থক্যটা কী খেয়াল করো। সিম্পল লিপিড মানেই বলেছি আমরা যে লিপিডটা শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে তৈরি হবে তারা হচ্ছে সিম্পল লিপিড। তাহলে ফ্যাটি সাবস্টেন্সটা শুধু ফ্যাটি অ্যাসিড গ্লিসারল দিয়ে তৈরি। ওয়েক্সেস যেটা দেখতে পাচ্ছি ওয়েক্স, সেটাও কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল দিয়ে তৈরি। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ফ্যাটি সাবস্টেন্স যারা তার মধ্যে 3টা ফ্যাটি অ্যাসিড একটা গ্লিসারলের সাথে যুক্ত হবে, কিন্তু যেটা ওয়েক্সেস বলছি আমরা, ওয়েক্সের ক্ষেত্রে যদি তুমি দেখো সেখানে তোমার মনোহাইড্রিক অ্যালকোহল ইউজ হবে ইনস্টিড অফ ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যদি ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে বা গ্লিসারলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল ইউজ হয় তখন সে লিপিডটাকে, সেই সিম্পল লিপিডটাকে আমরা বলবো ওয়েক্স। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে ওয়েক্স কাকে বলে, তাহলে আপনি বলবেন দ্য ফ্যাটি অ্যাসিড which esterifies with component having monohydric alcohol instead of trihydric alcohol is called wax. তাহলে ওয়েক্সের ডেফিনেশন গেল। আর যদি তোমাকে যদি বলা হয় ফ্যাটি সাবস্টেন্স কাকে বলো, ফ্যাটি সাবস্টেন্স হচ্ছে যেখানে 1 মলিকিউল গ্লিসারলের সাথে 3 মলিকিউল ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে তাকে আমরা বলবো ফ্যাটি সাবস্টেন্স। সেটা 2 ধরনের, একটা ফ্যাট, একটা অয়েল। ফ্যাট কাকে বলবো দেখো, যে ট্রাইগ্লিসারাইডটা সাধারণত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি তাকে আমরা বলবো ফ্যাট। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কারা? যদি ফ্যাটি অ্যাসিডের মধ্যে সবগুলো সিঙ্গেল বন্ড থাকে তখন তাকে বলবো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর স্যাচুরেটেড হওয়ার কারণে বা সিঙ্গেল বন্ড থাকার কারণে তারা আর অন্য কোনো সাবস্ট্রেটের সাথে সহজে রিয়াকশন করে না। রিয়াকশন করে না বিধায় তারা নর্মাল টেম্পারেচারে সলিড থাকে, ওই জন্য তাদেরকে আমরা বলি ফ্যাট। আর অয়েল যেটা, তারা সাধারণত আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি? যে সমস্ত ফ্যাটি অ্যাসিডের কার্বন চেইনের মধ্যে ডাবল বন্ড থাকবে তারা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যার কারণে এই ডাবল বন্ডটা কোনো কারণে ব্রেকডাউন হলে সে সহজে অন্য কোনো কম্পোনেন্টের সাথে রিয়াকশন করতে পারে। আর রিয়াকশন করতে পারার কারণে তারা রুম টেম্পারেচারে লিকুইড থাকে। যেহেতু তারা লিকুইড থাকে ওই জন্য তাদেরকে আমরা বলি অয়েল। তাহলে ফ্যাটটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অয়েলটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ফ্যাটটা রুম টেম্পারেচারে সলিড, অয়েলটা রুম টেম্পারেচারে লিকুইড। ফ্যাটটা হচ্ছে মেল্টিং পয়েন্ট হাই, অয়েলটার মেল্টিং পয়েন্টটা হচ্ছে লো। এই 3টা ডিফারেন্স দিবা যদি পরীক্ষা 2 মার্কসের জন্য আসে। রাইট ডাউন দ্য ডিফারেন্স ইন বিটুইন ফ্যাট অ্যান্ড অয়েল। তাহলে গেল। তাহলে এটা গেল আমার সিম্পল লিপিডের পড়াশোনা। যদি কম্পাউন্ড লিপিড বলে তাহলে দ্য লিপিড, যে লিপিডের সাথে ফ্যাটি, লিপিড মানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সাথে যদি আদার কোনো কম্পোনেন্ট অ্যাটাচ থাকে তখন তাকে বলবো আমরা কম্পাউন্ড লিপিড। যেমন ফসফোলিপিড, লিপিডের সাথে ফসফেট যুক্ত আছে। গ্লাইকোলিপিড, লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত আছে। সালফোলিপিড, লিপিডের সাথে সালফার যুক্ত আছে। লিপোপ্রোটিন, লিপিডের সাথে প্রোটিন যুক্ত আছে। এগুলো যদি থাকে তাহলে তাকে আমরা বলবো কম্পাউন্ড লিপিড। এটা একটু ভালো করে শিখে রাখবো। এরপরে ডিরাইভড লিপিড কাকে বলে দেখো, দ্য কম্পাউন্ড হুইচ আর ফর্মড বাই পলিমার অফ আইসোপ্রিন ইউনিট আর কল্ড ডিরাইভড লিপিড অর টার্পিনয়েড লিপিড। জিনিসটা বুঝে নাও। অর্থাৎ কম্পাউন্ড লিপিডকে হাইড্রোলাইসিস করলে যদি ডিফারেন্ট টাইপস অফ কোনো লিপিড পাওয়া যায় যেগুলোতে ফ্র্যাগ্রেন্স থাকবে তাদেরকে বলা হয় ডিরাইভড লিপিড। তাহলে ডিরাইভড লিপিড তৈরি হয় কম্পাউন্ড লিপিড থেকে, কিন্তু তাদের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা কম্পাউন্ড লিপিড থেকে তৈরি হলেও
তারা তৈরি হওয়ার সময় তাদের কিছু প্রপার্টিস থাকে যেগুলো ফ্র্যাগ্রেন্স প্রডিউস করে, যার কারণে তাদেরকে বলা হয় কি এই টার্পিনয়েড লিপিড। তাহলে ডিরাইভড লিপিডকে কেন টার্পিনয়েড লিপিড বলে? কারণ তারা কিছু ফ্র্যাগ্রেন্স তৈরি করে। আর এই ডিরাইভড লিপিডের মনোমার কি? ডিরাইভড লিপিড অনেকগুলো ইউনিট দিয়ে তৈরি। এই ইউনিটটাকে বলা আইসোপ্রিন ইউনিট। আইসোপ্রিন ইউনিটের ফর্মুলা হচ্ছে C5H8। যেহেতু ডিরাইভড লিপিডে ফ্র্যাগ্রেন্স থাকে ওই জন্য তার নাম হচ্ছে টার্পিনয়েড লিপিড। আর ডিরাইভড লিপিড যেহেতু অনেকগুলো আইসোপ্রিন ইউনিট দিয়ে তৈরি ওই জন্য ডিরাইভড লিপিডকে অনেক সময় আইসোপ্রিনয়েড কম্পাউন্ডও বলা হয়। গেল। ডিরাইভড লিপিড বা আইসোপ্রিনয়েড কম্পাউন্ড তিন ধরনের। কি? একটা হচ্ছে স্টেরয়েড, একটা হচ্ছে টার্পিন, একটা হচ্ছে রাবার। টার্পিনয়েড কম্পাউন্ড আর টার্পিনের মধ্যে পার্থক্য আছে। টার্পিনয়েড কম্পাউন্ড বলতে বোঝানো হচ্ছে সব ধরনের ডিরাইভড লিপিড, তার মধ্যে স্টেরয়েডও আছে, টার্পিনও আছে, রাবারও আছে। তাহলে খেয়াল করে স্টেরয়েড কাকে বলবো? দ্য আইসোপ্রিনয়েড কম্পাউন্ড হুইচ কন্টেন 27 to 29 কার্বন। অর্থাৎ যে আইসোপ্রিন কম্পাউন্ডে কার্বন থাকে 27 থেকে 29টা। তাহলে আইসোপ্রিন কম্পাউন্ড কারা? যারা আইসোপ্রিন ইউনিট ক্যারি করে। একটা আইসোপ্রিন ইউনিটে কার্বন থাকে 5টা, তাহলে 5টা আইসোপ্রিন ইউনিটে কার্বন থাকবে 25টা, আর 6টাতে থাকবে 30টা। তাহলে এই যে অ্যাস্টেরয়েডটা যেটা বলছি সেখানে কার্বন যেহেতু থাকবে বলছে 27 থেকে 29, তার মানে আইসোপ্রিন ইউনিট থাকবে 5টা থেকে 6টার মধ্যে, 5টার বেশি 6টার কম, সেটাকে বলবো আমরা স্টেরয়েড। আর যদি স্টেরয়েডে ওয়েজ গ্রুপ থাকে তখন তাকে বলবো স্টেরল, যেমন কোলেস্টেরল। তাহলে কোলেস্টেরল এক ধরনের স্টেরয়েড। তারপর আসছে টার্পিন। যে আইসোপ্রিনয়েড কম্পাউন্ডে কার্বনের সংখ্যা থাকবে 10 থেকে 40 তাকে বলবো টার্পিন। তাহলে কার্বন যদি 10 থেকে 40 থাকে তাহলে আইসোপ্রিন ইউনিট কয়টা থাকে যদি প্রশ্ন করে, তাহলে 10টা কার্বন থাকা মানে আইসোপ্রিন ইউনিট থাকবে 2টা, আর 40টা কার্বন থাকা মানে আইসোপ্রিন ইউনিট থাকবে 8টা। তাহলে যদি কোনো আইসোপ্রিনয়েড কম্পাউন্ডে আইসোপ্রিন ইউনিট থাকে 2 থেকে 8টা, তার মানে কার্বন থাকে 10 থেকে 40টা, তখন তাকে বলবো টার্পিন। আর রাবার কাকে বলবো? যে আইসোপ্রিন কম্পাউন্ডে আইসোপ্রিন ইউনিট থাকবে 3000 থেকে 6000, তার মানে কার্বন থাকবে 5 দিয়ে গুণ করতে হবে 15000 থেকে 30000 কার্বন থাকবে, তাকে বলবো রাবার। আর ন্যাচারাল যে রাবারটা ইউজ করা হয় সেটাকে বলা হয় প্যারা রাবার। এই প্যারা রাবার যে প্ল্যান্ট থেকে প্রডিউস করা হয় সেটাকে বলা হয় হিভিয়া ব্রাজিলিয়ানসিস। এটা ইউফোরবিয়াসি ফ্যামিলি। তো এতটুকু পর্যন্ত তোমাকে পড়ে রাখতে হবে। আর শীটের মধ্যে তুমি এখানে দেখবে একটা কোলেস্ট্রলের ছবি আছে। কিসের ছবি আমি বলে দিচ্ছি। কোলেস্ট্রলের একটা ছবি আছে। কোলেস্ট্রল হচ্ছে এক ধরনের স্টেরয়েড বা ডিরাইভড লিপিড। তো কোলেস্ট্রলের ছবিটা পরীক্ষায় দেয়, শীটের পেছনে প্রশ্ন আছে দেখবা, বোর্ড কোয়েশ্চেন। কোলেস্ট্রলের ছবিটা দিয়ে বলে এই কোলেস্ট্রলের ইম্পর্টেন্সটা বলার জন্য। তো শীটের মধ্যে কোলেস্ট্রলের একটি ইম্পর্টেন্সও দেওয়া আছে, এটা একটা বোর্ড কোয়েশ্চেন। আমি যদিও এই স্লাইডে আনিনি, বাট এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোলেস্ট্রলের ফিগারটা আঁকতে দিতে পারে, তাহলে কোলেস্ট্রলের ফিগারটা শিখে নিবা, অথবা আমাকে ক্লাসে জিজ্ঞেস করবে। আর কোলেস্ট্রলের ফিগারটা দিয়ে যদি বলা হয় এই কোলেস্ট্রলের ইম্পর্টেন্স ডেসক্রাইব করার জন্য, তাহলে কোলেস্ট্রলে কী কী ইম্পর্টেন্স আছে সেটা তুমি এক্সপ্লেন করে দিবা। এই কোলেস্ট্রলের ইম্পর্টেন্সগুলো শীটে খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওখান থেকে শিখে নিবা, ঠিক আছে। আর লিপিডের রোল যদি বলে, এই স্লাইডে আমি লিপিডের যেভাবে রোল দিয়েছি রোলটা দেখে নিবা। তবে লিপিডের রোলটা পরীক্ষায় খুব একটা আসে না, পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে কোলেস্ট্রলের রোল। তাহলে তুমি কোলেস্ট্রলের রোলটা শীট থেকে একটু ভালো করে শিখে রাখবা। আশা করি এতটুকু পড়লেই তুমি প্রোটিন আর লিপিডটা ভালো মতো আনসার করতে পারবা। তাহলে আজকে এতটুকু থাক, কালকে আমি এনজাইম নিয়ে একটা স্লাইড রেডি করে দিব। তাহলে আজকে তোমরা প্রোটিনের পার্ট, যেহেতু এটা হচ্ছে তোমার একটা সহযোগী স্লাইড আমি রেডি করেছি, এখানে আমি অনেক সময় একটু শর্টকাটের স্লাইডগুলো রেডি করেছি। তো তুমি এখান থেকে পড়ার পাশাপাশি আমার শীটে আনসারটা কীভাবে দেওয়া আছে ওখান থেকে দেখে নিবা। শীটের পেছনে বোর্ড কোয়েশ্চেন রিলেটেড সাজেশন কী দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো দেখবা এবং সে অনুসারে তোমার প্রিপারেশনটা নিয়ে নেবা। থ্যাংক ইউ স্যার।